কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। সারা রাজ্যব্যাপী এক মাসের অধিক কাল সময় ধরে শুরু হয়েছে ভোটার তালিকার উপর SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। বিএলআররা এরই মধ্যে এনিউমারেশন ফর্ম আপলোড করে ফেলেছেন। খসড়া তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর। এর মধ্যে জানা গেছে যে প্রায় 65 লক্ষের উপর নাম বাদ চলে গিয়েছে। আবার 1,65,00,000 মতো যে ভোটার তালিকায় রয়েছে তাদের যে তথ্য সেটা নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করেছে এবং নির্বাচন কমিশন সেটা নিয়েও শুরু করেছে বিভিন্ন রকম পর্যালোচনা। এরই মাঝে রাজনৈতিক মহলের ধারণা তৃণমূলের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দল থেকে বহিষ্কৃত হবার পর রাজ্যের রাজনীতি একটা অন্য পথে বইতে চলেছে। এই সব কিছুই নিয়ে আজকে আমাদের সাফ কথার আলোচনা। ভারত টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন জেলার যুব কংগ্রেস কমিটির সভাপতি মামুন রেজা মহাশয়। মামুন, তোমাকে ভারত টিভিতে স্বাগত। নমস্কার। আচ্ছা মামুন, তুমি তো যুব কংগ্রেস কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছ বেশ অল্প কিছুদিন ধরে। তো এর মধ্যে তুমি কি কি কাজ করতে পেরেছো তোমার সংগঠনের হয়ে? গত 7ই ডিসেম্বর আমাদের যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক উনি অফিসিয়ালিভাবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেন। তারপরেই আমরা সর্বপ্রথম জেলায় যুব কংগ্রেসের সংগঠনকে খতিয়ে দেখার জন্য আমরা মিটিং ডাকি এবং উনি সশরীরে সেখানে উপস্থিত হন রায়গঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে। এবং সেখানে থেকে উত্তর দিনাজপুর জেলার জন্য উনি একটি প্রোগ্রাম লঞ্চ করেন, বাংলা বাঁচাও বাংলা গড়ো। যেই প্রোগ্রামটি সরাসরি আমাদের দিল্লি থেকে সর্বভারতীয় যুব কংগ্রেস নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, সেটি সারা বাংলা জুড়ে লঞ্চ করা হচ্ছে। এবং সারা বাংলা জুড়ে আমাদের মূল কাজ হচ্ছে 6টা মূল দাবি আছে। বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাংলায় যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, বাংলায় চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা যে বেহাল দশা, এই সমস্ত বিষয়ের উপর একটা আমাদের ইশতেহার আমরা প্রকাশ করেছি। আপনাদের একটা বুথ জোড়ো বলে একটা বোধহয় কর্মসূচি তোমাদের দিয়েছে। এই বুথ জোড়ো কর্মসূচিটা কি যদি সবিস্তারে বলো। আমাদের যে বাংলা বাঁচাও বাংলা গড়ো কর্মসূচি লঞ্চ হয়েছে, এবার দলীয় নির্দেশে প্রতিটি বুথে বুথে অর্থাৎ আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের আমরা নির্দেশ দিয়েছি যে তারা প্রতিটি বুথে বুথে 5 জনের একটি বুথ কমিটি তৈরি করবে যুব কংগ্রেসের, যেখানটায় 2 জন মহিলা 3 জন পুরুষ থাকবে। এবং সেই 5 জন সেই বুথের প্রত্যেকটি ডোর টু ডোর মানে দরজায় দরজায় গিয়ে সেখানকার স্থানীয় সমস্যার কথা শুনবেন এবং তারই সঙ্গে আমাদের যে বাংলা বাঁচাও বাংলা গড়ো যে কর্মসূচি আছে এই কর্মসূচি সম্পর্কে আমাদের দাবি দাবার ইশতেহার ওনাদের হাতে তুলে দেবেন। এবং আমাদের একটি টোল ফ্রি নম্বরও আছে এবং আমাদের যারা কর্মীরা আছেন তারা আবেদন করবেন সেই টোল ফ্রি নাম্বারে সমর্থন জানানোর জন্য নিজেদের। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো সেই ইশতেহার দেখেছেন, আমরা তারপরেও একবার দেখিয়ে দিচ্ছি। বাংলা বাঁচাও বাংলা গড়ো। না কিন্তু মামুন, এই যে বাংলা বাঁচাও বাংলা গড়ো যে কর্মসূচি তোমাদের, কিন্তু দেখা যাচ্ছে যে যুব কংগ্রেস কমিটির তাদের কিন্তু অস্তিত্ব কিন্তু ব্লকের অনেক জায়গাতে এখনো কিন্তু নেই। তো সেইভাবে তোমাদের মানে তাদেরকে নতুন করে উদ্বুদ্ধ করে আবার নিয়ে আসছো সংগঠন? অস্তিত্ব বলতে আমাদের যুব কংগ্রেসের সৈনিকেরা লড়াই করছেন, হয়তো ক্ষণিকের জন্য ঝিমিয়ে পড়েছিলেন, কিন্তু যেভাবে রাহুল গান্ধীজি লড়াই করছেন এবং উনি পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলেছেন বাংলায় 2026 যে আসন্ন বিধানসভা নির্বাচন, উনি সেটা গুরুত্বপূর্ণভাবে পুরো রাজ্যটাকে প্রচার নিয়ে আসবেন এবং প্রচারের আলোতে নিয়ে আসবেন এবং বিশেষ করে যুব সম্প্রদায়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আজকে তার কারণে সমস্ত যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি যে তোমার যে কংগ্রেস, সেই কংগ্রেস তো আমাদের জেলাতে একদম ক্ষয়িষ্ণু, কংগ্রেস তো একদম তলানিতে গিয়ে ঠেকেছে তার সংগঠন। তাহলে সেই ক্ষেত্রে সেই কংগ্রেসের সংগঠনকে আবার নতুন করে তৈরি করার জন্যই কি যুবদেরকে
মানে তৈরি করে নিচে পাঠিয়ে দেওয়া? দেখুন, এটা ধারণা ছিল মানুষের মধ্যে যে কংগ্রেসের অস্তিত্ব হয়তো নেই, কিন্তু আমরা দেখলাম বিগত লোকসভা নির্বাচনে আমাদের কংগ্রেসের প্রার্থী আলী ইমরান খান ভিক্টর, ওনার ভোট প্রতিশত, ভোটের শতাংশ ঠিক কতটা ছিল, কোথায় কত শতাংশ ভোট পেয়েছিল, আমরা লিড অবধি পেয়েছি। আপনারা দেখেছেন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে লিড ছিল, গল্পকুট চাকুলিয়াতে তোমাদের ভালো ভোট ছিল, করণদিঘিতে ভালো ভোট ছিল, হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে ভালো ভোট ছিল। এবারে ইটাহারের যে রাজনৈতিক সমীকরণ, সেটা আশা করি আপনারা দেখতে পেরেছেন, কেননা ইটাহারের মানুষ আজকে ক্ষুব্ধ। তাই আজকে মানুষ সংঘবদ্ধ হয়ে কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, এটা আমরা আশাবাদী। এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, উত্তর দিনাজপুর জেলাতে আজকে তৃণমূলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তৃণমূল বিধানসভাতে আদৌ একটা সিটও উত্তর দিনাজপুর জেলায় পাবে কিনা সেটা নিয়ে তাদের সংশয় আছে। না, তোমাদের তৃণমূল একটাও পাবে কিনা সেটাকে আমাদের বড় প্রশ্ন না, কিন্তু আমাদের কংগ্রেস কোথায় গিয়ে দাঁড়াবে? কংগ্রেস আমরা নিশ্চিত, এখনো অবধি যা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে তোমরা সিপিএম এর সঙ্গে জোট করেছো এবং সিপিএম এর সঙ্গে জোট করেও কংগ্রেস ক্যান্ডিডেটকে জেতাতে পারোনি। তাহলে এই মুহূর্তে কি করে আমরা বলতে পারি যে তোমরা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে? দেখুন, পঞ্চায়েত ভোটে আমাদের জেলা পরিষদ আমরা জিতেছিলাম, আপনারা দেখেছিলেন, তিনটা জেলা পরিষদ আমরা পেয়েছি, কিন্তু রাখতে পারো ইসলামপুরে একটে জিতে জেলে রাখতে পারোনি। দেখুন, মমতার ভয় মূলত কংগ্রেসকে নিয়ে আমরা দেখেছি বিগত দিনে যারা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে টার্গেটেড করে হেন তেন করে চাপ দিয়ে হোক, প্রলোভন দিয়ে হোক, তারা তৃণমূলে নিয়ে গেছেন। আজকে অনুরূপভাবে উত্তর দিনাজপুরে আমরা দেখলাম আমাদের যারা নির্বাচিত জেলা পরিষদের সদস্য ছিল তাদেরকে জোরপূর্বকভাবে, প্রলোভনভাবে তাদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে, কেননা আজকে মমতার ভয় মূলত কংগ্রেসকে নিয়ে। কিন্তু আমরা এটা নিশ্চিত, মানুষ ভরসা রেখেছিল কংগ্রেসের প্রতি, কোনো ব্যক্তির প্রতি নয়। আজকে বিধানসভায় তার প্রতিফলন আমরা দেখতে পাবো। ভিক্টর তো জেলায় কংগ্রেসের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ওয়াক অফ প্রপার্টি নিয়েও ভিক্টর কর্মসূচি পালন করছে বিভিন্ন জায়গায়। তো সেইভাবে পাশাপাশি তোমাদের যুব কংগ্রেসের কোনো ভূমিকা এখনো নেই কেন ওয়াক অফ নিয়ে? আমাকে 7 তারিখে দায়িত্ব দেওয়ার পরে আমরা প্রথমত তো একটি জেলা লেভেল মিটিং করলাম। আজকেও আমাদের রায়গঞ্জ ব্লক শহর কংগ্রেসের যুব কংগ্রেসের একটি মিটিং ছিল। এবার ঘরোয়া মিটিং আমরা ছেড়ে ফেললাম। এর পরে আমাদের সিদ্ধান্ত আছে আমরা এবারে মাঠে নামবো। আমাদের তো ইতিমধ্যে বুথ জোড়ো যে কর্মসূচি সেটা তো শুরু হয়ে গেছে। আমরা এবার এসআইআর, ওয়াকফ এবং যেগুলো স্থানীয় সমস্যা আছে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই সমস্ত ইস্যুগুলোকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি ব্লকে ডেপুটেশন প্রদান করব, ডিএম অফিসে ডেপুটেশন প্রদান করব। এবং বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ কথা না বললেই হয়, আপনারা জানেন উত্তর দিনাজপুর জেলায়, গোটা বাংলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও আজকে আইন শৃঙ্খলার একদম অবনতি, একদম শেষ। আজকে আমরা দেখছি উত্তর দিনাজপুর জেলা জুড়ে অবৈধভাবে নেশার কারোবার, আজকে ড্রাগস থেকে শুরু করে হেরোইন থেকে শুরু করে আজকে বেআইনিভাবে অস্ত্র, সব সহজলভ্য হয়ে উঠেছে। আজকে এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে জেলায়। সবকিছু জিনিস তোমাদের নজরে এসেছে, তোমরা দেখছো, সবকিছু বেড়ে গিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন যেটায় যে যুব কংগ্রেস তো বিভিন্ন অন্যায়, অত্যাচার, যদি সামাজিক কোনো পরিকাঠামো নষ্ট হতে বসে সেখানে যুব কংগ্রেস তো এগিয়ে আসতো, আমরা দেখেছি। কিন্তু সেইভাবে তোমাদের তো ড্রাগসের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই। তোমাদের যে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে তোমরা মুখে বলছো, কিন্তু তোমাদের তো রাস্তায় কোনো আন্দোলন নেই। আন্দোলন পাশে তোমরা নেই কেন? আন্দোলন হয়েছে, আমরা মূলত বিশ্বাস করি কাজ করার ক্ষেত্রে। আপনারা দেখেছেন বিগত দিনে আমরা জব ফেয়ার কর্মসূচি করেছি, যেটিতে প্রায় 1200 জন বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিল, প্রায় 300 জনের মতো কর্মসংস্থানও পেয়েছে, আমরা তালিকাও প্রকাশ করেছিলাম। এবার হয়তো আমরা সেভাবে সামাজিক মাধ্যমে আর টিভি চ্যানেলে আমরা সেভাবে হয়তো হাইলাইট হইনি, আমাদের আন্দোলন হয়তো সীমিত থেকে গেছে স্থানীয় শহরে। এটা বলা যায় যে তুমি সভাপতি পদ পাওয়ার পরে এই সমস্ত যে সামাজিক অবক্ষয় এবং আইন শৃঙ্খলা অবনতি, এই সব কিছু নিয়ে কংগ্রেসের আন্দোলন আমরা দেখতে পাবো রাস্তায়। একদম। এবং সেই ব্যাপারে কিভাবে প্রস্তুতি নিচ্ছ? আমি তো বললাম ইতিমধ্যে, আমরা আগামী 1 মাস আমাদের যে শিডিউল আছে, আমাদের তো বুথ জুড়ো কর্মসূচি চলছে, তার পাশাপাশি প্রতিটা বুথে বুথে গিয়ে আমাদের কর্মীরা যে স্থানীয় সমস্যাগুলো শুনবেন, সেই সমস্যাগুলো তারা লিখে জানাবেন ব্লকের নেতৃত্বকে, ব্লকের নেতৃত্বরা আমাদেরকে জানাবেন। তারপরে আমরা সর্বপ্রথম প্রত্যেকটা ব্লকে গিয়ে বিডিও অফিসে একটা আন্দোলন করব, একটা ডেপুটেশন প্রদান করব। পরবর্তীতে যে মূল দাবিগুলো উঠে আসবে, বৃহৎ স্তরের দাবি, সেই দাবিগুলো নিয়ে আমরা জেলা লেভেলে আন্দোলন করব। আজকে যেভাবে ভূমি দপ্তরে আপনারা জানেন অবাধ দুর্নীতি হচ্ছে,
ভূমি দপ্তরে আমরা এর আগেও প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু এবারে আর প্রতিনিধিমূলক ডেপুটেশন নয়, এবারে সরাসরি আমরা রাস্তায় নামবো। আমরা দেখেছি যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল সেই সময় বিশেষ করে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস, যুব কংগ্রেস এরা একত্রিতভাবে রায়গঞ্জে, উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে বড় বড় আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই আন্দোলনের কাছে সরকারকে অনেক সময় নথি স্বীকারও করতে হয়েছিল সেই আন্দোলনে। কিন্তু আজকে যে নতুন যে সরকার আছে তার বিরুদ্ধে তোমরা কোনো আন্দোলন করতে পারছো না, এটা কি তোমাদের ভয় লাগছে আন্দোলন নেই? দেখুন, ভয়ের ব্যাপার নেই। সরকার, তৃণমূল দল, আমি তো বললাম কিছুক্ষণ আগেই যে ইচ্ছাকৃতভাবে আমাদের যুব কংগ্রেসের যারা রাজ্য সভাপতি থাকে তাদেরকে টার্গেটেড করে তৃণমূলের দিকে টেনে নেয়, ভয় দেখিয়ে হোক, প্রলোভন দিয়ে হোক, তাদেরকে টেনে নেয়। আজকে তার কারণে সরকার ভয় পায় যুব কংগ্রেসকে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু যুব কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকেই উঠে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে অনুরূপভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে ভয় সেটি যুব কংগ্রেসকে নিয়ে। আগামী দিনে যুব কংগ্রেসকে আর মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, কেননা আজকে রাহুল গান্ধীর সাফ নির্দেশ যে যুব কংগ্রেসকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বাংলার বুকে। আচ্ছা, এবার একটু আমরা এসআইআর নিয়ে আসি। তো আমরা তো জানি যে এসআইআর এর মোটামুটি যে প্রথম যে ফার্স্ট ফেজ সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এনিউমারেশন ফর্ম সব জমা পড়ে গেছে, আপলোড হয়েছে। 16 তারিখে খসড়া তালিকা প্রকাশিত হবে এবং তার আগে আমরা জানতে পারলাম যে প্রায় 67 লক্ষের মতো ভোটার নাকি তালিকা থেকে বের হয়ে গেছে, আর কি নেই। এর মধ্যে রয়েছে মৃত ভোটার, রয়েছে ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, আবার কোনো কোনো জায়গাতে শোনা যাচ্ছে যে এনিউমারেশন ফর্মই জমা করেনি। তো এই যে সমস্ত যে এই যে বাদ পড়ে যাওয়াটা, এই বাদ পড়া থেকে কংগ্রেসের কি ক্ষতি হবে কিছু? আমরা তো প্রথমেই বলেছিলাম যে এসআইআর তো এর আগেও হয়েছিল, কিন্তু এবারে এসআইআর এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেভাবে আমরা দেখেছি বিগত বিধানসভা ভোটে 2021 এনআরসি নিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছিল এবং পুরো ভোটটা এনআরসি নিয়ে হয়েছিল। আজকে অনুরূপভাবে ভারতবর্ষের সরকার, বাংলায় তৃণমূল সরকার, তারাও চাইছে এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে তারা সেটা ভোট বাক্সে রূপান্তরিত করবে। কিন্তু মানুষ এখন সজাগ এবং এসআইআর নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 2200 বুথে আমরা বিএলএ দিতে পেরেছি উত্তর দিনাজপুরে। তা আমাদের বিএলএরাও বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করেছে ফর্ম ফিল আপের। আমরাও যতটা পেরেছি এসআইআর নিয়ে মানুষকে সচেতন করেছি, ফর্মগুলো সবগুলোই জমা করার জন্য আমরা সহযোগিতা করেছি। এবারে এসআইআর নিয়ে যে রাজনীতি সেটা কিন্তু চরম পর্যায়ে দিন দিন উঠে আসছে। আজকে যারা মৃত ভোটার আছে তারা তো বাদ পড়বেন অবশ্যই, কিন্তু কিছু মানুষের হয়তো ডকুমেন্টে সামান্য কিছু ভুল আছে, নামের হয়তো গরমিল আছে কোথাও। আগেকার দিনে আমরা দেখতাম, আগেকার দিনে কিন্তু জন্ম সার্টিফিকেট ছিল না, আপনারা জানেন। আগেকার দিনে হয়তো মৌখিকভাবে যে নাম বলতো, হ্যাঁ, অনেকে স্পেলিং মিস্টেকের কারণেও কিন্তু ভুল হয়। আজকে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এমনও নাম তার মধ্যে আছে কিনা, তারপরেই কিন্তু সেটা পরিষ্কার হয়। মানে সেই সব মানুষ যারা ওকে শুনে শুনে নাম দিত বা ডেট অফ বার্থ দিত, এই সমস্ত মানুষরা যারা ইচ্ছাকৃত ভুল করেনি তাদেরকে রাখবার জন্য তোমরা অবশ্যই তাদের জন্য আমরা শেষ বিন্দু অবধি লড়াই করে যাব। একটা বৈধ ভোটারও কিন্তু বাদ পড়বে না। আর যে সমস্ত ভোটাররা মনে করি এনিউমারেশন ফর্ম জমা করেনি এখনো, তাদের তো কোনো প্রশ্নই নেই। দেখুন, বিষয় হচ্ছে কিছু কিছু ভোটার হয়তো দেশের বাইরে আছে, কেউ হয়তো অন্য কোনো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে, অন্য কোনো প্রান্তে আছে। এবার আমরা তারপরেও এখনো অবধি চেষ্টা চালাচ্ছি সেই সমস্ত ইস্যুগুলোকে সলভ করার। তো সেটা সলভ করবে কি করে? কারণ নির্বাচন কমিশনের গাইডলাইন আছে যে এনিউমারেশন ফর্ম যদি বিএলওরা এই তারিখের মধ্যে জমা না দেয় তাহলে সেটা রিজেক্টেড। সে তো আছে, কিন্তু তারপরেও যারা হয়তো দেশের বাইরে আছে তাদেরকেও তো সুযোগ সুবিধা দেওয়া উচিত। এটাই আমরা দাবি রাখবো। এবার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই আমরা সব কিছু বুঝতে পারবো, আমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে আসবে। খসড়া তালিকা বের হওয়ার পর তৃণমূল যেরকম ঘোষিত বক্তব্য তৃণমূলের যে তারা হচ্ছে সহায়তা কেন্দ্র করবে, অর্থাৎ যে সমস্ত মানুষ যাদের ভোটার তালিকায় নাম থাকবে না, তাদের মানে ল্যাক অফ পেপার, কাগজপত্র কম আছে, তাদেরকে সেই কাগজপত্র সরবরাহ করবে তৃণমূল। এটা ওদের ঘোষিত নীতি। তো সেই ক্ষেত্রে সেই মানুষদের পাশে দাঁড়াবার জন্য কংগ্রেসের কি নীতি রয়েছে, যুব কংগ্রেসের তোমাদের কি নীতি? দেখুন, সেটা বলার আগে তার আগে একটা কথা আমি বলতে চাই। তৃণমূলের যে দ্বিচারিতা সেটা আমরা সবাই স্পষ্টভাবে বুঝতে পারছি, বাংলার মানুষ বুঝতে পারছি। কেননা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া বলেছিলেন আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না, অথচ আমরা দেখলাম উনি এসআইআর বাংলায় চালু করে দিলেন। এবং
আমরা এটাও দেখলাম যে এসআইআর বাংলায় চালু হওয়ার পরে উনি বললেন আমি এসআইআর নিয়ে ফর্ম ফিল আপ করিনি, আমি এতবার মন্ত্রী ছিলাম, এতবার বিধায়ক ছিলাম, এতবার সাংসদ ছিলাম। কিন্তু ওনার ভোটার এপিক নাম্বার দিয়ে সার্চ করলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি উনি কিন্তু তালিকা জমা করেছেন, এনরোলমেন্ট ফর্ম জমা করেছেন। এত মিথ্যা কথা কিসের, এত ভয় কিসের? শুধুমাত্র তারা এসআইআর নিয়ে রাজনীতি করার স্বার্থে এসআইআর কে ব্যবহার করতে চাইছেন। এই জিনিস থেকে আমরা পুরোপুরিভাবে দূরে, আমরা প্রচারে আসতে চাই না এসআইআর নিয়ে। আমরা এসআইআর নিয়ে ইতিমধ্যে আমরা বললাম যে আমাদের যারা বিএলএ রয়েছেন, দলের যারা বুথ লেভেল এজেন্ট রয়েছেন, তারা ইতিমধ্যে বাড়ি বাড়ি ডোর টু ডোর ফর্ম ফিল আপে সহযোগিতা করেছেন। এবার হয়তো যাদের নাম বাদ পড়বে, যাদের কাগজ কলমে কোনো সাহায্যের দরকার পড়বে, আমরা অবশ্যই এগিয়ে আসবো। মানে সেটা কিভাবে দেবে তোমরা? কাগজপত্র কি কি ধরনের কাগজ তোমরা সহ? দেখুন, এবার দেখা গেল কারো হয়তো স্কুলের কোনো প্রমাণপত্র লাগবে যে সেই স্কুলে পড়াশোনা করেছে, সেক্ষেত্রে আমরা হয়তো তিনি যেই স্কুলে পড়াশোনা করেছেন ক্লাস 5 অবধি 8 অবধি, আমরা সেই স্কুলে যোগাযোগ করব, ওনার পাশে দাঁড়াবো সব রকমভাবে। এই যে 16 তারিখে যে খসড়া প্রকাশ হবে, তারপরে তো হিয়ারিং শুরু হবে। তারপরে হিয়ারিং শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে খসড়া তালিকা যতক্ষণে প্রকাশিত না হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে বিভিন্ন জায়গাতে। এবং তারপরে যখন প্রকাশিত হবে, এবার মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা যে কোথায় গিয়ে পাবো, কোথায় কি দেখতে পাবো। তো সেটা তো বোধহয় নির্দেশ রয়েছে যে এরা সংশ্লিষ্ট বিএলওদের কাছেই তারা দেখতে পাবে, বা বিএলওদের কাছে খসড়া তালিকা চলে আসবে। তাহলে মানুষ সেখানে জানতে পারবে যে তার নামটা উঠেছে কিনা। যদি নামটা তার উঠে না থাকে, তার যদি কোনো হিয়ারিংয়ের ডাক পড়ে, তখন তোমরা এগিয়ে আসবে। আর যারা হিয়ারিংয়ের ডাক পাবে না তাদের, দেখুন, যারা বৈধ ভোটার তাদের স্বার্থে আমি বললাম প্রথমেই আমরা শেষ বিন্দু অবধি লড়াই করব। এবার দেখা গেল কোনো কারণে বৈধ অবৈধ তোমরা নির্ধারণ করবে কি হবে? ডাক না পেলে তো সেটা অবৈধ হয়ে যাচ্ছে। প্রথমত 2002 সালের ভোটার তালিকায় যাদের পরিবারের নাম রয়েছে তারা তো অবশ্যই বৈধ ভোটার। এবার হয়তো যারা 2002-এর আগে কোনোভাবে বাংলার মাটিতে, যারা ভারতবর্ষের মাটিতে যারা হয়তো পড়াশোনা করেছেন, অথবা আরও অন্যান্য কোনো ডকুমেন্টস তাদের আছে, সেই সময় তারা হয়তো জমি কিনেছেন, আর কিছু করেছেন তাদের পরিবারের লোকেরা, আমরা সেটা অবশ্যই কাগজ কলম তখন বের করার চেষ্টা করব। সেই ব্যাপারে তোমরা সহায়তা ক্যাম্প তোমাদের থেকে হবে, এটা বলা যায় অবশ্যই, কিন্তু আমরা সেভাবে প্রচারের জন্য সহযোগিতা ক্যাম্প করব না। আমরা সেটা বাস্তবে মানুষের যেভাবে সহযোগিতা করা যায় আমরা সেটাই করব। তাহলে এই এসআইআর যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে যুব কংগ্রেস মানে কংগ্রেস কিভাবে লাভবান হবে? কংগ্রেসের কি লাভ হবে না ক্ষতি হবে? দেখুন, রাহুল গান্ধীজি ইতিমধ্যে আপনারা দেখেছেন হরিয়ানার ভোটার লিস্ট উনি পাবলিশ করেছেন প্রেস কনফারেন্স করে। মানে কংগ্রেসও চাইছে যে কিন্তু শুদ্ধভাবে হোক, কিন্তু সেটার প্রক্রিয়া স্বচ্ছভাবে হোক, এটাই আমরা চাই। তাহলে স্বচ্ছভাবে হলে কংগ্রেস বেনিফিটেড হবে বলতে পারছো? কংগ্রেস শুধু না, দেশের বেনিফিট হবে। আজকে ভোট চুরি যেভাবে হচ্ছে আপনারাও দেখেছেন, ভোটার লিস্টে একই ব্যক্তির নাম দুবার করে রয়েছে। আপনারা দেখেছেন একই বাড়িতে 100 জনের উপরে সদস্য হয়েছে। তো এইসব বিষয় তো ক্লিয়ার হওয়া দরকার আছে না? আমরা দেখতে পেলাম যে যেটা আগে বলেছি যে 67 লক্ষের মতো বাদ চলে গিয়েছে অলরেডি, এবং এগুলোর কোনো আসবার পসিবিলিটি নেই। তখন এনিউমারেশন ফর্ম জমা হয়নি, এবং মৃত ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি। এরপরেও দেখা যাচ্ছে যে 1,65,00,000 আরও যাদের তথ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েছে নির্বাচন কমিশন, এগুলোর উপরে তারা পর্যবেক্ষণ শুরু করেছে যে সঠিক না বেঠিক। এইখান থেকে আরো কত বাদ যেতে পারে বলে তোমাদের অনুমান? দেখুন, এটা তো আপনার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই আমরা বুঝতে পারবো। তারপরেও আমি তো প্রথমেই বললাম, আগেকার দিনে কাগজ কলমের সেভাবে অ্যাকুরেটলি ছিল না। এদিকে 67 হয়ে গেছে, আবার এদিকেও 1,65,00,000 থেকে যদি কিছু আসে, তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 কোটি মতো ভোটার বাদ যাবে, তাহলে সেটা তো মিলে যাবে। দেখুন, আপনি যেটা বলছেন যেটা বাদ গেছে সেটা তো গেছে, এবার যেটা বলছেন সংশয় আছে, এবার তাদের কোন কাগজপত্রের অভাব আছে, কোন কাগজপত্র বৈধভাবে নেই, সেটা তো প্রশাসনকে খোলাসা করতে হবে। সংশ্লিষ্ট যারা বিএলও থাকবে তাদের কাছে তো সেই তালিকা, সেই তথ্য অবশ্যই আসবে। আমরা তখন সেটা নিয়ে দেখবো, সেটা নিয়ে নামবো মাথায়। ওয়াকফ প্রপার্টি, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, যে আমাদের জেলায় প্রচুর ওয়াকফ প্রপার্টি রয়েছে, এবং এই ওয়াকফ সংশোধনী বিল কেন্দ্রীয় সরকার যখন আনলো, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে করতে দেবে না বলেছিলেন, এবং সেই ব্যাপারে আমরা বিভিন্ন আন্দোলন হয়েছিল। কিন্তু এই কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা মেনে নিয়েছেন, এবং ওয়াকফ সংশোধনী বিলটা কিন্তু এখন তৃণমূল কিন্তু আর বিরোধিতা করছে না। কিন্তু কংগ্রেসের স্ট্যান্ডটা কি আছে? কংগ্রেস
স্পষ্টভাবে আমরা প্রথম থেকেই বলেছি যে ওয়াকফ একটা এমন বোর্ড, যেই বোর্ড মুসলিমদের মাদ্রাসা, মসজিদ, মাজার, কবরস্থান এবং মুসলিমদের যেগুলো আরও মিউজিয়াম আছে, বিভিন্ন বিল্ডিং আছে, এই সমস্ত জিনিস নিয়ে সেই সম্পত্তিগুলো কিন্তু আদতে মুসলিমেরা তৈরি করেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম ক্ষমতায় আসার পর থেকে তিনি ধীরে ধীরে কলকাতার বুকে, আপনারা গেলে দেখতে পাবেন, ওয়াকফ জায়গাতে ফিরহাদ হাকিম, যিনি কলকাতার কর্পোরেশনের মেয়র আছেন, আচ্ছা। উনিও কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরেই বিশাল বড় বড় বিল্ডিং বানিয়ে উনি প্রমোটারদের কাছে দিয়ে দিচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, মানে সেগুলো ওয়াকফ প্রপার্টি সব। ওয়াকফ প্রপার্টি। এবার বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বললেন যে ওয়াকফের আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করো, বাংলায় করবে না, কারণ সেটা বলে দিল্লি থেকে পাস হয়েছে। কিন্তু তার আগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে উনি বাংলায় প্রতিটা ব্লকে ব্লকে আন্দোলন করলেন। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা কিন্তু বাংলার মানুষ কোনোভাবে মেনে নেবে না। আজকে বাংলার মাননীয়া আমরা দেখলাম প্রতিটা ডিএমকে নিজেই নির্দেশ দিলেন নিজের দপ্তর থেকেই যে ওয়াকফের যেগুলো সম্পত্তি আছে সেগুলো এন্ট্রি করতে হবে। তো এই দ্বিচারিতা কেন? আজকে সাধারণ মানুষের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ভোটার আছে, যে সমস্ত ভাই বোনেরা আছে, তাদের ভরসা, আস্থা বাংলার মাননীয়ার প্রতি উঠে গেছে। তারা আজকে মমতার যে দ্বিচারিতা, মমতার যে আসল চেহারা, সেটা কিন্তু দেখতে পাচ্ছে। না, ওয়াকফ প্রপার্টির পরিমাণকে তোমরা বলতে পারবে যে জেলায় কি পরিমাণ ওয়াকফ প্রপার্টি আছে এই মুহূর্তে? দেখুন, এই মুহূর্তে তথ্য ঠিক আমার দেখা হয়নি, তবে প্রত্যেকটা গ্রামে ওয়াকফ প্রপার্টি আছে। কিন্তু এই ওয়াকফ প্রপার্টি যে অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করে সেটাকে একটা গভর্নমেন্টের রেজিস্ট্রেশনে নিয়ে আসা, এটা আপনাদের আপত্তিটা কেন? দেখুন, ওয়াকফ, আমি তো প্রথমেই বললাম যে ওয়াকফ সম্পত্তি যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আদতে মুসলিমদের দান করে, গভর্নমেন্ট তো বলছে যে একটা গভর্নমেন্টের রেকর্ডে থাকবে। ঠিক আছে, থাকুক তো। হ্যাঁ, যেমন হিন্দুদের প্রপার্টিতে আছে সেরকম সংখ্যালঘু মুসলিমদের প্রপার্টিটা একটা রেকর্ডে থাকবে। রেকর্ডে থাকুক, এটাতে তো আপত্তি হওয়ার না কথা না, না। কিন্তু তার মালিকানা কিন্তু চলে যাচ্ছে সরকারের হাতে। এই জিনিসটা ভাবার বিষয় আছে। আজকে ভবিষ্যতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করবে না করবে এই বিষয়ে কিন্তু মুসলিম ভাই বোনেদের মধ্যে একটা না, সেটা তো সন্দেহ আছে। সেই জমিটা তো অন্যান্য সম্প্রদায়ের জমিটাও তো সরকারের হাতে যাচ্ছে, যাচ্ছে, এবং সেটা সরকারের ল্যান্ড ব্যাংক তৈরি হচ্ছে। কিন্তু ওয়াকফ তো পুরোপুরিভাবে একটা তার ব্যক্তিগত বোর্ড, ব্যক্তিগত সম্পত্তি ছিল। আচ্ছা, এবার সেইটা সরকার কিভাবে দখল করতে পারে, সরকার কিভাবে নিজের নামে করতে পারে, এটা তো ভাবার বিষয় আছে। মানে এই বোর্ডটা সরকার থেকে সেপারেট থাক, এটা তোমাদেরও দাবি। হ্যাঁ, তো সেই ব্যাপারে তোমরা কি কি ধরনের আন্দোলন এখন করবে এটা নিয়ে, ওয়াকফ নিয়ে নতুন করে? ওয়াকফ নিয়ে তো আমরা, মানুষের মধ্যে তো অ্যাওয়ারনেস দরকার, বিভিন্ন ব্লকে গিয়ে মানুষকে বোঝানো, সেই ব্যাপারে কি কতটুকু? এখন তো উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন চলছে, আপনারা দেখেছেন। আমাদের কংগ্রেসের বাংলার একমাত্র যিনি এমপি ঈশা খান চৌধুরী মহাশয়, উনিও ভারতবর্ষের মাইনরিটি দপ্তরের মিনিস্টার কিরণ রিজিজু, ওনার কাছেও একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন দিয়ে আবেদন করেছিলেন 6 মাস আরও যেন ডেটটা বাড়ানো হয়। কেননা আজকে মানুষ এখনও অতটা সেভাবে ওয়াকফ বিষয়ে সজাগ হয়নি যে তারা উমিদ পোর্টালে নিজেদের ওয়াকফ সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করবেন। তো যেহেতু সরকারি একটা প্রক্রিয়া, সরকার যদি কোনো সিস্টেম চালু করে দেয় সেটা তো আর আটকানোর সেরকম কারো ইয়ে নেই। আমরা আন্দোলন করব, সরকারকে 100% আমরা সেই আন্দোলন, মানে সেই আইনটাকে ফিরিয়ে নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করব। কিন্তু তারপরেও ভবিষ্যতে দেখার আছে কি হয়। আরেকটা নতুন প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে বিগত লোকসভা নির্বাচনে তুমি একটু আগেই বললে যে চাকুলিয়া এবং গোয়ালপুকুরে তোমাদের কংগ্রেস ক্যান্ডিডেট খুব ভালো রেজাল্ট করেছিল, করণদিঘি, হেমতাবাদও আছে তার মধ্যে। করণদিঘি, হেমতাবাদ। তাহলে এইবার এই যে 26-এর যে বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি চাকুলিয়া, গোয়ালপুকুর এবং করণদিঘিকে কি পাখির চোখ করে নামবে? 100%। করণদিঘি, গোয়ালপুকুর, চাকুলিয়া বলে না, আমাদের টার্গেটেড কতগুলো সিট আছে ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে উত্তর দিনাজপুর জেলাতেও আছে। আমাদের রায়গঞ্জ সিটও টার্গেটেড সিট আছে। উত্তর দিনাজপুর জেলা কোনটা কোনটা আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জে এখন এমন অবস্থা আছে, তৃণমূলের মধ্যেই অবস্থা আছে। আচ্ছা, কে কার পক্ষে কে কার বিপক্ষে যাবে সেটা বলা কঠিন। আমাদের যিনি রুলিং বিধায়ক আছেন তিনিও কোন দলের প্রার্থী হবেন এখনো অবধি সেটাও কিন্তু ক্লিয়ার নেই। আচ্ছা, এর মতো অবস্থায় আমরা মনে করি যে রায়গঞ্জে যিনি সততার সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকেছেন দীর্ঘদিন, তোমার রায়গঞ্জের ক্যান্ডিডেট কি সিলেক্টেড? আমরা আশাবাদী। আমরা এটা যুব কংগ্রেস জেলার পক্ষ থেকে আমরা দাবি করছি, আমাদের রায়গঞ্জে পুনরায় মাননীয় জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত আমাদের প্রার্থী হবেন, এটা আমরা আশা করছি, দাবি করছি দলের কাছে। উনি যেভাবে বিগত দিনে রায়গঞ্জে শান্তি বজায় রেখেছিলেন, রায়গঞ্জের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করেছিলেন, আমরা পুনরায় সেই শান্তি শৃঙ্খলা রায়গঞ্জে ফিরিয়ে আনতে চাই। আর ভিক্টরকে তোমরা কোথায় দাবি করবে, চাকুলিয়া না গোয়ালপুকুর? দেখুন, সেটা তো দল ঠিক করবে।
এখনো অবধি সেরকম কিছু ক্লিয়ারিটি নেই, তবে ভিক্টর অবশ্যই দলের প্রার্থী হবেন। কোথাকার প্রার্থী হবে, কোথাকার প্রার্থী হবেন সেটা বা দল কোথাকা থেকে তোমরা যুব কংগ্রেস চাইছো, তোমরা যুব দেখুন, কংগ্রেস ভিক্টর ভিক্টর দাবি তো এখন গল্পঘরের জনগণও করছে, চাকুলিয়ার জনগণও করছে। আচ্ছা। এবার তিনি কোথাকার প্রার্থী হবেন সেটা সম্পূর্ণরূপে দলের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। কিন্তু গল্প করে তো বলিষ্ঠ ক্যান্ডিডেট আছে গোলাম রব্বানী। গোলাম রব্বানী বরিষ্ঠ ক্যান্ডিডেট হয়ে থাকলে লোকসভায় সেরকম ফল হতো না। আজকে গোয়ালপুকুরের মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে, কারণ মন্ত্রীর ভাই তারা যেভাবে গোয়ালপুকুরের মানুষকে আজকে হয়রানি করছে, দিনের পর দিন গরিব খেটে খাওয়া মানুষের উপরে কেস দিচ্ছে, গরিব খেটে খাওয়া মানুষের উপরে জুলুম করে, আজকে বিশেষ করে থানার মধ্যে দালালিটা কিন্তু প্রচুর হারে বেড়েছে। আজকে গরিব মানুষকে ইচ্ছাকৃতভাবে কেস মামলায় জড়িয়ে দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু তোলা হচ্ছে, গোটা জেলা জুড়ে হচ্ছে, গোয়ালপুকুর শুধু না। তো এই জিনিসগুলোতে মানুষ আজকে ক্ষুব্ধ। আমরা এর প্রতিফলন কিন্তু পঞ্চায়েত ভোটে দেখেছি। গোয়ালপুকুরের 3টে জেলা পরিষদের সিট, তার মধ্যে 2টো কংগ্রেসের দখলে, আর একটা যেটা ছিল আমাদের প্রার্থী ছিল ইরশাদ, আমাদের যুব কংগ্রেসের সেখানকার সভাপতি, তার বিরুদ্ধে ছিল গোলাম রব্বানীর ভাই অর্থাৎ গোলাম রসুল মনি। সেখানে কিন্তু ভোট লুট করে, ছাপ্পা করে, রিগিং করে উনি জিতেছেন। আমাদের প্রার্থীকে জোরপূর্বক কংগ্রেসের সাথে সিপিএম এর একটা অ্যালায়েন্স চলছে আগে, এখন এই মুহূর্তে হবে কিনা 26 আমাদের জানা নেই, এটা ক্লিয়ারিটি নেই, ক্লিয়ারিটি নেই যে হবে কিনা জানি না। কিন্তু তোমরা কি এইভাবে এগোচ্ছ যে সিপিএম এর সঙ্গে তোমাদের অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনাটা আছে, এই ভেবে কি এগোচ্ছ ভোটের? দেখুন, সিপিএম এর সাথে আমাদের অ্যালায়েন্স আদতে হবে কি না সেই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বিসিসি এবং এআইসিসি নেবেন। এবং সিপিএম ছাড়া ভিক্টর, তুমি আগে যে বললে যে ভিক্টর গোয়ালপুকুর চাকুলাতে প্রচুর ভোট পেয়েছিল, তাতে তো অনেক ভোট, অর্ধেকের বেশি ভোট ছিল সিপিএম এর ফরওয়ার্ড ব্লকের, তাহলে সেই ভোট তো তোমরা পাবে না, তাহলে এগোবে কি করে? না, দেখুন, আমি তো প্রথমে বললাম যে জোট হবে কিনা সেটা সিদ্ধান্ত এআইসিসি এবং পিসিসি নেবেন। আমরা ইতিমধ্যে কংগ্রেসের আমাদের যে নিজের দল আছে, সেই দলের সংগঠনকে আমরা ঢেলে সাজাচ্ছি, আমরা এককভাবে আপাতত আন্দোলনে নামছি, এবং আমাদের প্রদেশ সভাপতি ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছেন এখনো অবধি যা দলের স্ট্যান্ড বা স্ট্র্যাটেজি, তাতে বাংলায় আমরা একলা চলো নীতিকে অনুসরণ করছি। আচ্ছা, মানে তোমরা একা একা চলবার প্রস্তুত? আমাদের তো যা প্রদেশ সভাপতি যা পরিষ্কারভাবে উনি মিডিয়াতেও বলেছেন, আপনারা দেখেছেন, উনি বলেছেন 294টি সিটে কংগ্রেস এককভাবে প্রার্থী দেবে। সেটাকে তৃণমূলের সঙ্গে কোনো না, তৃণমূলের সাথে অ্যালায়েন্স করার মধ্যে কোনো প্রশ্নই আসে না। যদি হাইকমান্ড বলে, রাহুল গান্ধী বলে, দেখুন, হাইকমান্ড কোনোভাবে এটা বলবে না, কারণ বিগত দিনে 2011 সালে যেভাবে কংগ্রেসের বুকে মাননীয় ছুরি মেরেছেন আমরা দেখেছি, কংগ্রেসকে নিয়ে কংগ্রেসের মদতে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপরে তিনি কংগ্রেসকে ভেঙে দেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা চালিয়েছেন। আমাদের প্রদেশ সভাপতি তৎকালীন মানস ভুইয়া, ওনাকে প্রেসারাইজ করে জোরপূর্বক ওনার নামে মামলা দিলেন, তদন্ত করলেন, তারপরে দিন দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী হয়ে গেল। না, আমরা দেখলাম যখন 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় এলো, তখন কিন্তু এটা একটা ধারণা ছিল যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলে অ্যালায়েন্স হবে না, কিন্তু হাইকমান্ড যখন বলে দিল তখন কিন্তু অ্যালায়েন্সটা হতে বাধ্য হলো, এবং তৃণমূল কিন্তু কংগ্রেসকে নিয়ে ক্ষমতায় চলে এলো। 11 সালে তৃণমূল দল, মানে সেই 11 সালের চিত্রকে আবার দেখা যাবে 26-এ? বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বললাম যে যুব কংগ্রেস থেকেই নেত্রী হয়েছেন, যুব কংগ্রেস থেকেই তখন আন্দোলন করেছিলেন, মহাকরণ অভিযান হোক আর অন্য কোনো আন্দোলন হোক, সব যুব কংগ্রেসের পতাকার তলে উনি করেছেন, কংগ্রেসের পতাকার তুলে করেছেন। এবার 11 সালে ক্ষমতায় আসার আগে আমরা কিন্তু ওনার রূপটা দেখতে পাইনি। আচ্ছা, 11 সালে ক্ষমতায় আসার পর বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বিচারিতা, ওনার যে রূপ, সেটা গোটা বাংলার বুকে স্পষ্ট। আপনারা ভেবেছিলেন যে কংগ্রেস আরো মজবুত হবে, কংগ্রেস মজবুত হবে আমরা ভেবেছিলাম, হ্যাঁ, কিন্তু সেটা উল্টো হয়ে গেল। উল্টো বলতে আমি তো বললাম যে কংগ্রেসকে শেষ করার জন্য উনি অপ্রাণ চেষ্টা চালিয়েছেন, ছলে বলে কৌশলে উনি কংগ্রেসকে শেষ করার জন্য অপ্রাণ চেষ্টা করেছেন। সম্প্রতি যে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল থেকে বহিষ্কৃত হবার পর রাজ্যের রাজনীতির কিন্তু অন্য খাতে বইতে চলেছে, এবং অনেকেই বলছেন যে সংখ্যালঘু ভোট বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে, এবং এর থেকে কি কংগ্রেস কোনো ফসল তুলতে পারবে? দেখুন, আমি একটা জিনিস বললাম যে বর্তমানে তৃণমূল বিজেপি মূলত রাজনীতি করছে মন্দির মসজিদ নিয়ে, তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উন্নয়ন এইসবের দিকে সাধারণ মানুষের যেন মাইন্ডটা না যায়, তারা সব রকম চেষ্টা চালিয়েছেন। আজকে হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়েছেন, এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা দেখেছি। বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় উনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলেন সরকারের টাকায়। আমরা দেখলাম উনি তারপরে শিলিগুড়িতে মহাকাল মন্দির ঘোষণা করলেন,
উনি সল্টলেকে দুর্গা অঙ্গন একটা তৈরি করার চেষ্টা করছেন। তো যাই হোক, আমরা দেখছি যে সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়, মন্দির মসজিদ তৈরি আমাদের হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রিয় যারা ভাই বোনেরা মানে রয়েছেন, মসজিদের মুসলিম ধর্মের যারা ভাই বোনেরা তাদের মসজিদ নির্মাণের অনুপ্রেরণা পেয়েছে মমতা একদমই বন্দ্যোপাধ্যায় তাই, থেকে। একদমই তাই, এটাই বলছেন। একদমই তাই। হ্যাঁ। যেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী হয়ে সরকারের টাকায় মন্দির তৈরি করতে পারেন, সেখানে তো ওনার দলের বিধায়ক উনি তো চাঁদা কালেকশন করে মসজিদ করছেন, উনি তো ওনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এটা করছেন। না, আমরা বলছি যে এই যে সংখ্যালঘু ভোটটায় যে হুমায়ুন কবিরের দিকে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায় চলে এলো, যারা তথাকথিত শাসক শ্রেণীর সাথে ছিল। হুমায়ুন কবির এর মধ্যে থেকে কোনো একটা ফ্র্যাগমেন্ট কি কংগ্রেসে আসবে? সবটাই রাজনীতি। হুমায়ুন কবিরকে এটা বলার কোনো অবকাশ থাকে না। 2019 সালে বিজেপির প্রতীকে যিনি লোকসভার পদপ্রার্থী হয়েছিলেন, পরবর্তীতে আবার তৃণমূলে যোগদান করেছিলেন। আজকে সেই হুমায়ুন কবির ভারতবর্ষের মানুষের, বিশেষ করে সংখ্যালঘু ভাইদের যে সেন্টিমেন্ট বাবরি মসজিদ, সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে উনি সেটা ভোট ব্যাংকে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সবটাই উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করছেন। আজকে আগে উনি দেখিয়েছেন। আজকে আমাদের সময় খুব কম, আর সময়ের অভাবে আমরা আর এগোতে পারছি না। সেই জন্য আজকে আমাদের সাফ কথার আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। রেজা, তোমাকেও ধন্যবাদ আমাদের ভারত টিভিতে আসবার জন্য। সাফ কথা। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা
প্রতি রবিবার দুপুর 3টায়।